ধর্মভিত্তিক একটি দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বললেন রিজভী। এদিকে ধমক দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না বললেন জাহিদ হোসেন। জানাবো পাথর লুট, ডিসি, এসপি ও বিভাগীয় কমিশনারকে দুষলেন জামায়াত নেতা। আরও জানাবো ভোট চুরি বিতর্ক যেভাবে কাঁপিয়ে দিচ্ছে ভারতের রাজনীতি। এবং সর্বশেষ জানাবো ঘরে পড়ে আছে স্ত্রীর লাশ, 2 সন্তান নিয়ে পালিয়েছে স্বামী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ধর্মভিত্তিক একটি দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বললেন রিজভী। ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় তিনি চট্টগ্রামে ভাইরাল হওয়া এক চিকিৎসকের কাছ থেকে চাঁদাবাজি করা হয়নি দাবি করে বলেন, নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ, তার উপর কেউ হামলা করেনি। তিনি নাকে রং লাগিয়ে লাইভে এসে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন। এ ঘটনার নিন্দা জানিয়ে রিজভী বলেন, সামনে নির্বাচন, ফলে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসব করা হচ্ছে। রিজভী আরো বলেন, বর্তমানে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই, মব কালচার চলছে, অন্তর্বর্তী সরকারকে এই বিষয়ে ব্যবস্থা নিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই। রংপুরে সনাতন ধর্মাবলম্বী 2 জনকে পিটিয়ে হত্যার নিন্দা জানিয়ে বিএনপির এই নেতা জানান, জনকল্যাণমূলক বিচারের মাধ্যমে যত বড় অপরাধী হোক বিচারের আওতায় আনতে হবে। উস্কানিমূলক কথায় বেআইনিভাবে যেন কেউ প্রাণ না হারায়, সরকারের এটা নিশ্চিত করতে হবে। এই কালচারে অনেক সুযোগ নেওয়ার চেষ্টা করছে। সময় তিনি আরও জানান, আওয়ামী লীগের আমলে লুটপাট করা প্রায় 2000 কোটি টাকার বেশি অর্থ ফার্মার্স ব্যাংকে রাখা হয়। এখন সেটি পদ্মা ব্যাংক নামে চালু থাকলেও সেই টাকার কোনো হদিস নেই। এসব লুটপাটের টাকা উদ্ধারের সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। পিআর ব্যবস্থার জন্য বাংলাদেশ এখনই প্রস্তুত নয় দাবি করে রিজভী বলেন, আমরা উন্নত দেশগুলোর পর্যায়ে এখনো যেতে পারিনি। গরিব অর্থনীতিতে পিআর পদ্ধতিতে নির্বাচন সাস্টেইনেবল না। এই মুহূর্তে পিআর ব্যবস্থায় যেতে বাংলাদেশ এখনো ততটা প্রস্তুত না। আগে গণতান্ত্রিক চর্চা বাড়াতে হবে, এতে জটিলতা তৈরি করা ছাড়া কোনো উদ্দেশ্য আছে বলে মনে হয় না। এটাই অন্তর্গত কোনো স্বচ্ছতা নেই। তিনি আরও জানান, দলের বা অঙ্গ সংগঠনের নামে যারা অপরাধ করছে বলে প্রমাণ হচ্ছে তাদের বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে, তদন্ত সাপেক্ষে আজীবন বহিষ্কার করা হচ্ছে। ধমক দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না বললেন জাহিদ হোসেন। ধমক দিয়ে নির্বাচনে অভিযাত্রা দাবিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ারি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য এজেড-এম জাহিদ হোসেন। জাহিদ হোসেন বলেন, কেউ নির্বাচন হতে দেবে না বলে হুঁশিয়ারি দিচ্ছেন, এমন বক্তব্যের মধ্য দিয়ে স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে। পিআর পদ্ধতির সমালোচনা করে জাহিদ হোসেন বলেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় বসতে আগ্রহীরাই সংখ্যানুপাতিক পদ্ধতির ভোট চান। তিনি আরও বলেন, ধমক দিয়ে যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চান তারা জনগণের কথা ভাবেন না। জুলাই আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপির এই নেতা বলেন, একক গোষ্ঠীর আন্দোলনে নয়, ঐক্যবদ্ধ ছাত্র জনতার আন্দোলনেই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল। পাথর লুট, ডিসি, এসপি ও বিভাগীয় কমিশনারকে দুষলেন জামায়াত নেতা। সিলেটের ভোলাগঞ্জে পাথর লুটপাটের ঘটনায় সিলেটের পুলিশ সুপার, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারকে দুষলেন সিলেট জেলা জামায়াত সেক্রেটারি জয়নাল আবেদিন। এক ভিডিও বার্তায় পাথর লুটপাটের বিষয়ে তাদের নিয়ে বিভিন্ন কথা বলেন তিনি। ভিডিও বার্তায় জয়নাল আবেদিন বলেন, এখন সাদা পাথরের পাথর নাই হয়ে গেছে, এজন্য দায়ী সিলেটের জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার ও বিজেপি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যারা আমাদের সীমান্ত পাহারা দেবে, যারা আমাদের সম্পদের পাহারা দেবে ও যারা জনগণের ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশনে কন্ট্রোল করবে, তারা রাষ্ট্রের অন্যতম পর্যটন শিল্প স্থাপনাকে রক্ষা করতে পারেনি। আমাদের অনেক দাবি ছিল পাথর কোয়ারিগুলো ইজারা দেওয়া হোক, তারা ইজারা না দিয়ে ফাঁকি দিয়ে উন্মুক্ত করে দিলেন। সাধারণ মানুষ উন্মুক্ত মাল মনে করে যে যার মতো সবাই বাড়ি ঘরে নিয়ে গেছে। সিলেটের ডিসিকে উদ্দেশ্য করে জামায়াতের নেতা বলেন, তিনি এগুলো উন্মুক্ত করে দিয়েছেন, উনি আবার ঘোষণা দিক পাথরগুলো ফেরত দেওয়ার জন্য। সিলেটের পুলিশ সুপার এবং সিলেটের বিভাগীয় কমিশনার অফিসার সকলেই জানেন কারা পাথর নেয়। সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন বলেন, জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমরা সবসময় বর্তমান সরকারকে সহযোগিতা করার জন্য বারবার আমরা প্রস্তাব দিয়েছি। জেলা প্রশাসকের বৈঠকে বলেছি, আমরা বারবার বলছি, পাথর বাংলাদেশের জন্ম হয় না, ভারতে জন্ম হয়। এই অঞ্চলকে নিরাপদে ভালো রাখতে হলে 1 নম্বর কাজ হলো পাথর কোয়ারি খুলে দেওয়া। আর যারা ইজারাদার হবে এবং রাষ্ট্রের ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে, পর্যটন শিল্পকে রক্ষা করে কিভাবে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করা যায় তা আমরা তাদের পরামর্শ দেব। ভোট চুরি বিতর্ক যেভাবে কাঁপিয়ে দিচ্ছে ভারতের রাজনীতি।
ভারতের রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে ভোট চুরির অভিযোগ। বিরোধী দলীয় নেতারা বলছেন এই অনিয়মের সঙ্গে জড়িত দেশটির নির্বাচন কমিশন 2024 সালে সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টিকে নিয়ম বহির্ভূতভাবে সুবিধা দিয়েছে। বিবিসি জানিয়েছে গতকাল মঙ্গলবার বিরোধী দলীয় সংসদ সদস্যরা নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে অভিযোগ তুললেও সংসদের অধিবেশন স্থগিত করা হয়। একদিন আগে নয়াদিল্লিতে ইসি দফতর অভিমুখে মিছিলের চেষ্টা করলে রাহুল গান্ধী সহ বেশ কয়েকজন নেতাকে সাময়িকভাবে আটক করে পুলিশ। 7 আগস্ট রাহুলই প্রথম সংবাদ সম্মেলন করে ভোট চুরির অভিযোগ তুলে। নির্বাচন কমিশন ও বিজেপি এই অভিযোগকে অস্বীকার করেছে। 2024 সালের সাধারণ নির্বাচনে বিজেপির টানা তৃতীয়বারের জয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। রাহুল অভিযোগ করেছেন এই নির্বাচনে অনিয়ম করে 1 লাখের বেশি ভোটার নিবন্ধন করা হয়েছে। এটি করা হয়েছে বেঙ্গালুরু কেন্দ্রীয় আসনের মহাদেবপুরা এলাকায়। এসব ভোটারদের মধ্যে অনেকেই ডুপ্লিকেট, তাদের ঠিকানাও ত্রুটি আছে। এমনকি একই ভোটার একাধিক স্থানে নিবন্ধন পাওয়া রাহুল মহাদেবপুরায় এক ঠিকানায় 80 জনকে নিবন্ধন দেওয়ার তথ্য প্রকাশ করেছে। গত নির্বাচনে কংগ্রেস 543টি আসনের মধ্যে 99টিতে জয় পায়, বিজেপি জেতে 240টিতে। রাহুলের অভিযোগ ইসির অনিয়মের কারণে তার দল নির্বাচনে কমপক্ষে 48টি আসন হারিয়েছে। অনিয়ম ঢাকতে ইসি ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজও মুছে ফেলেছে। গান্ধীর সংবাদ সম্মেলনের পরপরই নির্বাচন কমিশন এক্সে প্রতিক্রিয়া জানায় তারা এমন অভিযোগকে অস্বীকার করেছে। ইসি দাবি করেছে এমন অভিযোগ তোলায় রাহুল গান্ধীকে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। ইসির কেরালা কার্যালয় জানিয়েছে গত লোকসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের সময় কংগ্রেস আনুষ্ঠানিকভাবে কোনো আপত্তি জমা দেয়নি। আর সিসিটিভির ফুটেজ মুছে ফেলা প্রসঙ্গে বলেন, ভোটের ফলাফল ঘোষণার পর কেবল 45 দিন পর্যন্ত ফুটেজ সংগ্রহ করা হয়। বিজেপি নেতা ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অভিযোগ অস্বীকার করে বলেছেন এমন বিশৃঙ্খলা তৈরি করাটা অত্যন্ত উদ্বেগজনক, এটি গণতন্ত্রের জন্য বিপদের। আর কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন রাহুল গান্ধী ও বিরোধী জোট গণতন্ত্রকে কলঙ্কিত করছে, তারা সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদার হস্তক্ষেপ করেছে। রাহুল গান্ধী এমন সময় অভিযোগগুলো তুলেছে যখন বিহার রাজ্যে ভোটার তালিকা সংশোধন নিয়েও বিতর্ক উঠেছে। আগামী নভেম্বরে এ রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। নির্বাচন কমিশন বলছে ডুপ্লিকেট ও মৃত ভোটারদের বাদ দিতেই এই সংশোধনী আনা হচ্ছে। তবে বিহারের অনেক ভোটার বিবিসিকে জানিয়েছে খসড়া তালিকায় ভুল ছবি এমনকি মৃত ব্যক্তির নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। আর সমালোচকরা বলছেন সংশোধন আনার কাজে তাড়াহুড়া করায় অনেক ভোটার, বিশেষ করে অভিবাসী ও সংখ্যালঘুদের বাদ দেওয়া হয়েছে। সংশোধনীর বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টে কয়েকটি পিটিশন দায়ের করা হয়েছে। আবেদনকারীরা ভোটার তালিকা থেকে বাদ দেওয়া প্রায় 65 লাখ ব্যক্তির নাম ও বাদ দেওয়া কারণ জানতে চেয়েছে। ইসি জানিয়েছে বাদ পড়াদের মধ্যে 2.2 মিলিয়ন ব্যক্তি মৃত, 7 লাখের বেশি একাধিকবার নিবন্ধিত এবং 3.6 মিলিয়ন মানুষ স্থানান্তরিত হয়েছে। এ অবস্থায় রাহুল গান্ধী জাতীয় পর্যায়ে ভোটার তালিকা অনিয়মের অভিযোগ আরও জোরালোভাবে তুলেছেন। 12 আগস্ট তিনি বিহারের খসড়া নির্বাচনী তালিকায় 124 বছর বয়সী এক ভোটারের নাম থাকায় উদাহরণ দেন। বলেন এমন আরও উদাহরণ আছে, কাহিনী এখানে শেষ নয়, আরও বাকি। ঘরে পড়ে আছে স্ত্রীর লাশ, 2 সন্তান নিয়ে পালিয়েছে স্বামী। গাজীপুরের শ্রীপুরে মোসাম্মদ আসমা আক্তার নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে শ্রীপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কেওয়া পূর্বখণ্ড গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলা বর্মি ইউনিয়নের বর্নল গ্রামের আব্দুল রশিদের স্ত্রী আসমা স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন। তার স্বামী বাস চালক। তিনি শ্রীপুরে কেওয়া পূর্বখণ্ড গ্রামের স্বামী আব্দুল রশিদের সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন। এই দম্পতি 2 শিশু সন্তান আছে। মৃত আসমার ছোট বোন আরিফা আক্তার বলেন, কয়েকদিন আগে আপার মাধ্যমে জানতে পারলাম দুলাভাই আরও একটি বিয়ে করেছেন। এই বিয়ে নিয়ে দুলাভাই আপাকে অনেক মারধর করেন। আজ বেলা 11টার কিছু সময় আগে আশেপাশের লোকজনের মাধ্যমে জানতে পারে আপাকে মেরে দুলাভাই পালিয়ে গেছেন। এসে দেখি আপার লাশ ঘরের মেঝেতে পড়ে রয়েছে। আপার 2 সন্তানও নেই। আপার গলায় আঘাতের চিহ্ন। গলা টিপে আপাকে খুন করে দুলাভাই 2 বাচ্চা নিয়ে পালিয়ে গেছে। আরিফা আরও বলেন, আপাকে বিয়ে করার আগেও 2টি বিয়ে করেছেন দুলাভাই। স্থানীয়দের কাছে জানতে পেরেছি ছোট স্ত্রী সহ রাতে বাসায় এসে আপাকে মারধর ও গলা টিপে খুন করেন। দুলাভাই বর্মি ঢাকা রুটে প্রভাতী পরিবহন একটি বাসের চালক। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে রাতে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী তার স্ত্রীকে শ্বাসরুদ্ধ হত্যার পর 2 সন্তান নিয়ে পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।